ঢাকার বৃষ্টিভেজা এক সন্ধ্যায়, যেখানে ধনীরা কাচের দেয়ালের ওপারে বসে রাতের খাবার খায়, সেখানে এক শোকাব্রত বিলিয়নিয়ারের একাকী পৃথিবী এক মরিয়া মায়ের আকুতিতে দুলে উঠতে চলেছে। যা শুরু হয়েছিল এক অপ্রত্যাশিত দয়ার হাত বাড়িয়ে দেওয়া দিয়ে, তা শীঘ্রই এক নীরব আবেশে পরিণত হয়। শহরের সবচেয়ে অন্ধকার, ভুলে যাওয়া কোণায় এক গোপন অনুসন্ধানে রূপ নেয়। কিন্তু এটা কোনো সাধারণ উদ্ধারের গল্প নয়। এর পিছনে আছে এক লুকানো অতীত, এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা এবং একটিমাত্র মরিয়া মেসেজ, যা এমন এক গভীর অদ্ভুত সংযোগ উন্মোচন করবে যা তাদের দুজনের জীবনের ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই ঝড়ো রাতে তাদের সাক্ষাৎ কি নিছক এক কাকতালীয় ঘটনা ছিল, নাকি এটা অনেক আগে থেকে সাজানো কোনো খেলার শেষ, সবচেয়ে হিসাবি চাল? এমন এক খেলা যেখানে একটি প্লেট খাবারই হয়তো জীবন, মৃত্যু এবং ভাগ্য নির্ধারণ করে দেবে। চলুন, শুরু করার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে শুনছেন। এটা ছিল ঢাকার এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। গুলশানের বিখ্যাত খৈয়াম রেস্তোরাঁর কাচের দেয়ালে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছিল। ভেতরের বাতাস ছিল উষ্ণ, দামি আতরের ঘ্রাণ আর মৃদু হাসির গুঞ্জনে ভরা। সবাই নিজেদের সুখী পৃথিবীতে মগ্ন ছিল, কিন্তু এক কোণার টেবিলে আরিফুল হক একা বসেছিলেন। 40-এর কোঠায় বয়স, তিনি দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। তবুও তার চোখের দিকে একবার তাকালেই বোঝা যেত, সফলতার চূড়ায় দাঁড়িয়েও তিনি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। তার সামনে পড়েছিল কাশ্মীরি পোলাও আর মাটন রেজালা, কিন্তু আরিফের কাছে সবকিছুই স্বাদহীন মনে হচ্ছিল। তার দৃষ্টি ছিল সামনের খালি চেয়ারটার দিকে। 2 বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জ্যোতি এবং একমাত্র ছেলে সায়ান তাকে ছেড়ে চলে গেছে। সেদিন থেকে চেয়ারটা খালি পড়ে আছে। দীর্ঘ শ্বাস ফেলে আরিফ ফিসফিস করে বললেন, আজ তোমাদের দুজনের কথা খুব মনে পড়ছে জ্যোতি। আমাদের সায়ান এখন কত বড় হতো কে জানে। ঠিক সেই মুহূর্তে একটা নরম কাপা কাপা কণ্ঠ তার ভাবনার জাল ছিঁড়ে দিয়ে বলল, স্যার, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার প্লেটের খাবারটা নিতে পারি? আমার বাচ্চাটা সকাল থেকে কিছু খায়নি। আরিফ মুখ তুলে তাকালেন। তার সামনে দাঁড়িয়েছিল এক যুবতী, পরনে একটা পুরনো বিবর্ণ সালোয়ার কামিজ। তার বুকের কাছে লেপ্টে আছে ছোট্ট একটা শিশু। মেয়েটির চোখে ছিল রাজ্যের ক্ষুধা আর লজ্জা, কিন্তু তার চেয়েও বেশি ফুটে উঠেছিল এক মায়ের আরতি। রেস্তোরাঁর মৃদু গুঞ্জন এক মুহূর্তের জন্য থমে গেল। আশেপাশের টেবিল থেকে উৎসুক চোখগুলো তাদের দিকে তাকিয়ে রইল। আরিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যদি আজ তার জ্যোতিরই অবস্থা হতো, যদি এভাবে তাকে সায়ানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। ভাবনাটা মাথায় আসতেই তার শরীরটা কেঁপে উঠল। আরিফ ওয়েটারকে ডাকলেন। ওয়েটার এগিয়ে এসে মেয়েটির দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলল, তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে? দারোয়ান, এই দারোয়ান। একজন দারোয়ান ছুটে আসতেই আরিফ তাদের দুজনকেই থামিয়ে দিলেন। তিনি ঝুঁকে ওয়েটারকে ফিসফিস করে কিছু নির্দেশ দিলেন, তারপর মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনি বসুন, আপনার আর আপনার বাচ্চার জন্য খাবার আসছে। মেয়েটি, যার নাম মেহের, ভয়ে ভয়ে একটা চেয়ারে বসল। কিছুক্ষণ পর ওয়েটার গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, কাবাব আর বোরহানির গ্লাস নিয়ে এলো। মেহেরের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। তার ছোট্ট মেয়ে ঐশীর দিকে তাকিয়ে সে কাপা কাপা হাতে খেতে শুরু করল। আরিফ নিঃশব্দে বিল মিটিয়ে বেরিয়ে এলেন, কিন্তু রেস্তোরাঁর বাইরে এসেও তিনি যেতে পারলেন না। এক অদ্ভুত টান তাকে সেখানে আটকে রাখল। তিনি দেখলেন মেহের তার মেয়েকে বুকে জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। আরিফ আর নিজেকে সামলাতে পারলেন না। নিজের দামি গাড়িটা একপাশে রেখে, মাথায় একটা চাদর দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি মেহেরকে অনুসরণ করতে শুরু করলেন। তিনি গুলশানের ঝকঝকে রাস্তা পেরিয়ে একটা ওভারব্রিজের নিচ দিয়ে সরু গলি ঘুরে মেহেরকে অনুসরণ করলেন, যতক্ষণ না সে থামল। যে দৃশ্য তিনি দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সেখানে কমলাপুর রেললাইনের পাশের এক বস্তির ধারে একটা পরিত্যক্ত, মরিচে ধরা বাসের ভেতর মেহের তার সন্তানকে নিয়ে প্রবেশ করল। ভাঙা জানালা আর ছেঁড়া সিটওয়ালা সেই পরিত্যক্ত বাসটাই ছিল তাদের আশ্রয়, তাদের বাড়ি। আরিফ অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনি
যে মানুষটা এই শহরে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করেন, তিনি দেখছেন একজন মা আর তার সন্তান একটা ভাঙা বাসে রাত কাটাচ্ছে। সেই রাতে নিজের আলিশান বিছানায় শুয়ে এক মুহূর্তর জন্য আরিফ ঘুমোতে পারেননি। পরদিন সকাল থেকে এক অদ্ভুত খেলা শুরু হলো। প্রতিদিন সকালে মেহের ঘুম থেকে উঠে দেখত বাসের দরজার কাছে একটা করে মোড়ক রাখা আছে। কোনোদিন তাতে থাকত শিশুর জন্য গুঁড়ো দুধ, ডায়াপার আর গরম কাপড়। অন্যদিন মেহেরের জন্য গরম খিচুড়ি আর ডিম। একদিন মোড়কের সাথে একটা ছোট্ট চিরকুটও পেল সে। তাতে একটা মোবাইল নম্বর লেখা আর নিচে লেখা, যে কোনো প্রয়োজনে ফোন করবেন। মেহের কাঁদবে না হাসবে বুঝতে পারছিল না। কে এই অচেনা ফেরেশতা যে তার সব খবর রাখছে? রাস্তার পাশের এক দোকান থেকে ফোন নিয়ে সে কয়েকবার ওই নম্বরে চেষ্টা করল, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরল না। এক সপ্তাহ পরের কথা, সেদিন মুষলধারে বৃষ্টি নামল। ঐশীর ছোট্ট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল। পাগলের মতো মেহের তার মেয়েকে বুকে জড়িয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টিতে পুরোপুরি ভিজে যখন সে কাছের এক বেসরকারি হাসপাতালে পৌঁছাল, তখন রিসেপশনের মেয়েটি শীতল গলায় জানালো, আগে অগ্রিম টাকা জমা দিন, তারপর ডাক্তার দেখবেন। মেহেরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার মেয়েটা মরে যাবে, দয়া করে কিছু করুন ম্যাডাম। কিন্তু তাদের জন্য হাসপাতালের নিয়ম বদলালো না। হঠাৎ মেহেরের সেই চিরকুটের কথা মনে পড়ল। সে মেঝেতে বসে রিসেপশনিস্টের পা জড়িয়ে ধরল। আপা, দয়া করে শুধু আপনার ফোনটা থেকে একটা মেসেজ পাঠাতে দিন, আমার মেয়ের জীবনটা বেঁচে যাবে। মেয়েটির মায়া হলো। মেহের ভেজা কাগজটা থেকে নম্বরটা টাইপ করে শুধু লিখল, আমার মেয়ে খুব অসুস্থ, আমরা গ্রিন লাইফ হাসপাতালে আছি, দয়া করে আমাদের বাঁচান। অনেক দূরে নিজের বাড়িতে আরিফ গভীর ঘুমে ডুবেছিলেন। হঠাৎ একটা টেক্সট মেসেজের শব্দে তার ঘুম ভেঙে গেল। অচেনা নম্বর থেকে আসা মেসেজটা পড়া মাত্রই তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এটা তো সেই মেয়েটি। এক মুহূর্ত দেরি না করে তিনি গাড়ির চাবি নিয়ে ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটে ছুটে এলেন। হাসপাতালে পৌঁছে আরিফ যা দেখলেন তাতে তার হৃদয় ভেঙে গেল। মেহের রিসেপশনের মেঝেতে বসে ঐশীকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করছিল। আরিফের কণ্ঠস্বর ঘর জুড়ে গর্জন করে উঠল, এখানে ডাক্তার কোথায়? এই বাচ্চাটার এক্ষুনি চিকিৎসা দরকার। হাসপাতালের সবাই আরিফুল হকের নাম আর ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। মুহূর্তের মধ্যে ডাক্তার আর নার্সরা ছুটে এলো। ঐশীকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। সমস্ত বিল পরিশোধ করে আরিফ যখন মেহেরের পাশে এসে দাঁড়ালেন, মেহের তার পায়ে লুটিয়ে পড়তে চাইল, কিন্তু তিনি তাকে ধরে তুলে নিলেন। আমারও একটা সন্তান ছিল, আবেগাপ্লুত কণ্ঠে তিনি বললেন। আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়ের আমি কিচ্ছু হতে দেব না। 2 দিন পর ঐশীর জ্বর কমে গেল। আরিফ নিজে মেহেরের জন্য সকালের নাস্তা নিয়ে এলেন। সেদিনই তিনি তার অফিসের ম্যানেজার সেলিমকে ফোন করে নির্দেশ দিলেন, বসুন্ধরার সবচেয়ে ভালো আবাসিক এলাকায় একটা ছোট্ট 2 বেডরুমের ফ্ল্যাট কিনে সুন্দর করে সাজিয়ে ফেলতে। এমন একটা জায়গা যেখানে একটা ছোট্ট পরিবার শান্তিতে থাকতে পারে। সেদিন বিকেলে ঐশীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলো। মেহের যখন ভাবছিল এখন তারা কোথায় যাবে, ঠিক তখনই একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালেন। ম্যাডাম, আমার নাম জাবেদ, আরিফ সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। বিস্মিত মেহের গাড়িতে ওকে বসল। গাড়িতে যখন বসুন্ধরার এক সুন্দর সাজানো গোছানো বাড়ির সামনে এসে থামল, তখনও সে কিছুই বুঝতে পারছিল না। জাবেদ একটা অ্যাপার্টমেন্টের দরজা খুলে চাবিটা মেহেরের হাতে দিয়ে বলল, ম্যাডাম, আজ থেকে এটা আপনাদের নতুন ঠিকানা। জনাব আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন। মেহের বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল এবং সে ফিসফিস করে বলল, দয়া করে আমাকে ওনার কাছে নিয়ে চলুন, শুধু একবার ওনার সাথে দেখা করতে দিন। এরপর যে দৃশ্যটা ঘটল তা ছিল দেখার মতো। হক হাউজিংয়ের বিশাল প্রধান কার্যালয়ে দামি পোশাক পরা নির্বাহীদের হতবাক করে দিয়ে মেহের তার সন্তানকে বুকে চেপে ছুটে গিয়ে আরিফের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকল। আরিফ কিছু বলার আগেই সে তার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল। আপনি আমাদের জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুন। আরিফ আলতো করে তাকে তুলে ধরলেন। কান্না করবেন না মেহের, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা যদি কারো উপকারে না আসে তাহলে সেই সম্পদের কোনো মূল্য নেই। আপনি শুধু আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করুন, তাতেই আমি খুশি হব। সেদিন আরিফের অনুরোধে মেহের তাকে তার জীবনের সব গল্প খুলে বলল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমরান নামে এক ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। তারা পালিয়ে বিয়ে করে এবং প্রায় 1 মাস একসাথে সংসার করে। কিন্তু ইমরানের উচ্চাকাঙ্ক্ষী মা রাশিদা বেগম শুরু থেকেই তাদের সম্পর্কের বিরোধিতা করেন।
শেষ পর্যন্ত রাশিদা বেগম জোর করে ইমরানকে পড়ালেখার জন্য বিদেশে পাঠিয়ে দেন। বিদেশে যাবার আগে মেহেরের সাথে ইমরানের শেষ দেখা হয়, আর সেই সম্পর্কের ফলেই আজকের ঐশীর জন্ম। মেহের যখন জানতে পারে সে গর্ভবতী, তখন অনেক চেষ্টা করেও ইমরানের সাথে যোগাযোগ করতে পারেনি। ইমরানের মা তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। নিজের বিধবা মা এবং লোকলজ্জার ভয়ে মেহের আর নিজের বাড়ি ফিরে যায়নি, আর তখন থেকেই তার এই ভাসমান জীবন শুরু। আরিফ তার গল্প শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি সাথে সাথে মেহেরকে তার নিজের কোম্পানিতে একটা ভালো পদে চাকরির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, তিনি নিজে মেহের আর ঐশীকে নিয়ে তার গ্রামের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মেহেরের মায়ের সব ভুল ভাঙালেন এবং তাকে বুঝিয়ে ঢাকায় নিয়ে এলেন, যাতে তিনি নাতনির দেখাশোনা করতে পারেন। এর মধ্যে তিনি নিজের লোক দিয়ে বিদেশে ইমরানের সাথে যোগাযোগ করলেন। ইমরান যখন জানতে পারল যে তার একটা মেয়ে আছে, সে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু সব প্রমাণ দেখার পর সে অনুতাপে দগ্ধ হতে লাগল। সে তার মা রাশিদা বেগমকে ফোন করে সব সত্যি জানতে পারল। মায়ের এই নিষ্ঠুরতার কথা জেনে ইমরান তার সাথে সব সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল। সে প্রতি মাসে ঐশীর জন্য টাকা পাঠাতে শুরু করল এবং দেশে ফিরে মেয়ের সাথে দেখা করার জন্য আকুতি জানাতে লাগল। এদিকে ঢাকায় রাশিদা বেগম যখন দেখলেন ছেলের চোখে তিনি কতটা নিচে নেমে গেছেন এবং নিজের একমাত্র নাতনির মুখ দেখার অধিকারও হয়তো তিনি হারাতে বসেছেন, তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি একেবারে একা হয়ে পড়লেন। কয়েক মাস পরে এক ঝলমলে সকাল। মেহের এখন আর সেই অসহায় ভীতু মেয়েটি নয়, সে এখন একজন আত্মবিশ্বাসী কর্মজীবী নারী। তার মা পরম যত্নে ঐশীকে বড় করছেন। তাদের ছোট্ট বাসাটা এখন স্বর্গের মতো। কিছুদিন পর গভীর অনুশোচনা নিয়ে ইমরান দেশে ফিরে আসে। তার দীর্ঘদিনের অবস্থান আর ছেলেকে হারানোর ভয়ে অবশেষে রাশিদা বেগমের মন গলে যায়। তিনি নিজে মেহেরের কাছে গিয়ে অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং প্রথমবারের মতো তার নাতনি ঐশীকে বুকে টেনে নিলেন। আরিফুল হক এই শুভ পরিণামের সম্পূর্ণ দায়িত্ব নিলেন। অভিভাবক হিসেবে তিনি ধুমধাম করে মেহের ও ইমরানের বিয়ের আয়োজন করলেন। সেই অনুষ্ঠানে সকলের আশীর্বাদ নিয়ে এক হল দুটি বিচ্ছিন্ন হৃদয়, আর ছোট্ট ঐশী ফিরে পেল তার সম্পূর্ণ পরিবার। এইভাবেই রাশিদা বেগম তার পুত্রবধূকে ঘরে তুলে নিলেন এবং সবার জীবনে এক নতুন সুখী অধ্যায়ের সূচনা হল। সেদিন ছিল পয়লা বৈশাখ। আরিফ ওদের জন্য নতুন জামা আর অনেক মিষ্টি নিয়ে এলেন। মেহেরের মা তাকে ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন। খাওয়ার সময় যখন আরিফ ঐশীকে কোলে নিয়ে আদর করছিলেন, তখন মেহের তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এই মানুষটা তার জীবনে না এলে কি হতো, এই ভাবনায় তার চোখ ভিজে এলো। আরিফ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি ভাবছেন? মেহেরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাবছিলাম কিছু মানুষ ফেরেশতার রূপ ধরে পৃথিবীতে আসে। আরিফেরও চোখে একটা ঝিলিক দেখা গেল। এই ছোট্ট পরিবারটির মধ্যেই হয়তো তিনি তার হারানো পরিবারের ছায়া খুঁজে পেয়েছিলেন। এক নীরব পবিত্র সম্পর্ক তাদের বেঁধে ফেলেছিল, যা যে কোনো নামের চেয়েও অনেক ঊর্ধ্বে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে এই গল্প সম্পর্কে আপনার মতামত জানান। পরের গল্পটি শোনার জন্য বাম দিকের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।